বন্দরনগরীতে গেল ১০ মাসে ৭৫টি হত্যাকাণ্ড, ছিনতাইয়ের শিকার শতাধিক মানুষ, নিরাপত্তাহীনতায় ভুগছে নগরবাসী। আগে হয়তো পিছনে এখন হচ্ছে যে ওপেন মার্ডার, এখনো তো অ্যাভেলেবেল হচ্ছে, বাকলিতে হচ্ছে, এক্সেস রোডে হচ্ছে। পুলিশ আসার আগেই তো শেষ করে দেয়, বুঝলেন না? নিরাপত্তা কোনো জায়গায় আমরা নিই না, আমিও তো নিরাপত্তা না। দুর্নীতি করার জন্যই বড় বড় প্রকল্প নেওয়া হয় বিগত সরকারের আমলে, বললেন উপদেষ্টা ফাউজুল কবির। ব্যয় কমানোর নির্দেশনা। ১৭ বছর পর সন্দ্বীপে গাছুয়া আমিরের ঘাট চালু হলেও বেহাল সড়কের কারণে পারাপারে ভোগান্তি, দ্রুত সংস্কার দাবি। রুটটা যদি একটু সুযোগ সুবিধা আপনার ভালো হয় তাহলে সাধারণ মানুষের জন্য ভালো হতো, আমাদের জন্য ভালো হতো। 2 কিলোমিটার পথ আমাদের জন্য অত্যন্ত ভোগান্তি। জনগণ যেতে পারে সেটা আমরা পদক্ষেপ নেব। আর এই অংশটুকু 2.4 কিলোমিটার আমাদের ইতিমধ্যে টেন্ডারের প্রক্রিয়ায় আছে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। খুন এবং ছিনতাই যেন চট্টগ্রাম মহানগরীর নিত্য নৈমিত্তিক ঘটনা। সর্বশেষ বৃহস্পতিবার রাতেও ছিনতাইকারী উপর্যুপরি ছুরিকাঘাতে প্রাণ হারান এক চা বিক্রেতা। গত ১০ মাসে নগর জুড়ে সংঘটিত ১১৬টি ছিনতাই, ৭৫টি হত্যার ঘটনায় ফুটে উঠেছে ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র। একের পর এক এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় নগরবাসী। বেচাকেনা শেষে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর আন্দরকিল্লা থেকে বাসায় ফিরছিলেন চা বিক্রেতা ইসমাইল। লালদিঘি এলাকায় জেলা পরিষদ ভবনের সামনে আসতেই পড়েন ছিনতাইকারীর কবলে। সর্বস্ব বাঁচাতে ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় তাকে। মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে পরিবারের দাবি পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। দোকানদারি করছে, তারপরও অনেকটা টাইমে হুমকি দিচ্ছে যে দোকানে এখান থেকে সরে গেল। নিহত ইসমাইলের বাড়ি লক্ষ্মীপুরে হলেও স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে থাকতেন নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায়। তার এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি স্বজনদের। এই পোলাটা অনেক ভালো, অনেক ব্যবহার আচার, ওর কোনো কারোর সাথে কোনো বাধায় না। আমরা ওর সুস্থ বিচার চাচ্ছি, বিচার চাই, সুবিচার চাই, কারণ আমাদের ছেলে নির্দোষ। ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার দূরত্ব মাত্র 300 গজ। পুলিশের নাকের ডগায় এমন ঘটনার পরও কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি। যখন ভিকটিম যায় ওই সময় তাকে তার করাইয়া স্টেপ করে তার ওখান থেকে পেছনে হোন্ডা দিয়ে পালাই গেছে। কেন কিভাবে হয়েছে এই জন্য আমরা তদন্ত করতেছি। নগরীর কোতোয়ালি, জিইসি, মুরাদপুর সহ বেশ কিছু এলাকা সাম্প্রতিক সময়ে ক্রাইম জোন এবং সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হলেও পুলিশের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সিএমপির পরিসংখ্যানও বলছে গত 10 মাসে নগর জুড়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 116টি। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে এগুলো একটু মাথাচাড়া দিয়ে উঠেছে। ইন্দুর বিড়াল খেলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, প্রশাসনকে জিরো টলারেন্সে যেতে হবে। দুর্বলতা, তার যে সক্ষমতার ঘাটতি এবং পুলিশের যেই আজকে মেরুদণ্ডহীনতা কিংবা আন্তরিকতার ঘাটতি, পেশাদারিত্বের ঘাটতি, ফলশ্রুতিতে সন্ত্রাসীরা আরও বেশি অদম্য হয়ে উঠেছে। একের পর এক ছিনতাইয়ের ঘটনায় প্রশ্ন উঠছে অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে। নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। নিরাপদে আমরা থাকতে পারতেছি, এটা আমি করতে পারতেছি না, যে ফিল করতেছি না। আগে হয়তো পিছনে এখন হচ্ছে যে ওপেন মার্ডার, এখনো তো অ্যাভেলেবেল হচ্ছে, বাকলিতে হচ্ছে, এক্সেস রোডে হচ্ছে। কতটুকু নিরাপদ, কতটুকু আমরা আছি, ভালো আছি, সবাই জানে। এটা আমি নতুন করে বলার কিছু নাই এখানে। পুলিশ আসার আগেই তো শেষ করে দেয়, বুঝলেন না? নিরাপত্তা কোনো জায়গায় আমরা নিই না, আমিও তো নিরাপত্তা না। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই চট্টগ্রামের সহকর্মী শহীদুল সুমনের কাছে। সুমন, গত রাতের হত্যাকাণ্ডের বিষয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? কেউ কি আটক হয়েছে? শাওন, এখনো পর্যন্ত শনাক্ত
মামলা কিংবা আটক তিনটি আসলে কোনোটিরই আসলে অগ্রগতি হয়নি। পুলিশ বলছে তারা চেষ্টা করছেন যে এই ঘটনায় কারা জড়িত, কি কারণে এই হত্যাকাণ্ডটি আসলে ঘটেছে। যদিও বা বলা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আসলে এই চা বিক্রেতা ইসমাইলের মৃত্যুর ঘটনা ঘটেছে, তারপরেও কিন্তু তার পরিবার কিন্তু আসলে দাবি করছেন যে পূর্ব শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। সব বিষয়গুলো বিবেচনা করেই আসলে পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছেন, তাদের যে তদন্ত কার্যক্রম বা কারা এই ঘটনার সাথে জড়িত সেই বিষয়গুলো তারা দেখছেন। এবং আমাদের সহকর্মী জোবাইদ ইবনে শাহাদাতের যে প্রতিবেদনটি সেটিতে কিন্তু স্পষ্ট হয়েছে যে চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কেমন আসলে অবনতি হয়েছে। তিনি তার প্রতিবেদনে গত মাসের অক্টোবর পর্যন্ত যে তথ্য দিয়েছে সেখানে আমরা দেখছি 75টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং 116টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা পুলিশের শীর্ষ স্থানীয় যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলেছিলাম, বিশেষ করে সিএমপি কমিশনার কাছে। তিনি এখনই আসলে বলতে নারাজ যে চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটির অবনতি হচ্ছে। তিনি বলছেন যে পুলিশ চেষ্টা করছেন যারা অপরাধী রয়েছেন যে কোনো ধরনের হত্যাকাণ্ড কিংবা ছিনতাইয়ের ঘটনাগুলো যাতে না ঘটে সেই বিষয়গুলোর বিষয়ে পুলিশ কিন্তু সজাগ রয়েছে। আমরা যদি এই মাসের তথ্যই যদি শাওন আপনার মাধ্যমে দেই সেক্ষেত্রে কিন্তু এই চলতি মাসে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কিন্তু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অর্থাৎ এই যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে সাধারণ যারা নগরবাসী রয়েছেন তারা উদ্বেগ প্রকাশ করছে, যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল কিংবা নির্বাচনের যে প্রচার প্রচারের বিষয়টি চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটি আরো অবনতি হওয়ার আশঙ্কা তারা করছেন। সেক্ষেত্রে পুলিশের যে দায়িত্বশীল ভূমিকা সেটিতে তাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে বলছেন এবং যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারাও আসলে বলছে পুলিশের যে নীরব ভূমিকা কিংবা তাদের যে পেশাদারিত্ব সেটির অভাবের কারণে আসলে নগরীতে দিন দিন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যায়। সব মিলিয়ে নগরবাসী যেমন চাচ্ছেন পুলিশ আরো তৎপর হোক, তাদের যে গতি সেটি বাড়ুক, তেমনি কিন্তু আসলে বিশেষজ্ঞরাও বলছে যে পুলিশের যে গতি বাড়ানো ছাড়া বা তাদের পেশাদারিত্ব বাড়ানো ছাড়া আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা কোনোভাবেই সম্ভব হবে না। ধন্যবাদ আপনাকে। আগের সরকার উন্নয়নের কথা শুনিয়ে প্রচুর ফরমায়েশি সড়ক নির্মাণ করেছে। দুর্নীতি করার জন্য রেল ও সড়কে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে। চট্টগ্রামের সড়ক জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। বিভিন্ন প্রকল্পে দুর্নীতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দুর্নীতির লাগাম টানতে হবে বলেও জানান উপদেষ্টা। নতুন রাস্তা হবে যেটার সকালে নগরের আগ্রাবাদ সড়ক ভবনে চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্প বিষয়ে মতবিনিময় সভায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এগুলোর একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি। এ সময় সড়ক বিভাগের বিভিন্ন প্রকল্পের কাজ ও অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। প্রকল্পের ব্যয় কমাতে নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন দুর্নীতির লাগাম টানতে হবে। দুর্নীতি করার জন্যই রেল ও সড়কে বড় বড় প্রকল্প নেওয়া হয়। প্রকল্প পরিচালক নামে একটা সৃষ্টি হয়েছে, এরা কিন্তু এইসব গুলোকে করে ওই দুর্নীতি করার জন্যই প্রকল্প হয়। তো এখন হচ্ছে কি যে এগুলো তো রাশ টানতে হবে, এগুলো রাশ টানতে না পারলে তো আমাদের করতে হবে না। তো আমরা সেগুলো থেকে সরে আসে, সেটাই সড়কেও তাই, রেলেও তাই, অন্যান্য জায়গায়ও তাই। প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণকে নিরুৎসাহিত করে উপদেষ্টা বলেন সড়কের উপর চাপ কমাতে হবে। সড়কের পাশাপাশি নৌপথ ও রেলপথে যাত্রী ও মালামাল পরিবহনের দিকেও জোর দিতে বলেন। ওই দিন শেষ, ওই যে খালি রাস্তা বাড়ানো, কারণ আমরা দেখছি যে রাস্তার বাড়ায় 2 লেন থেকে 4 লেন করলে আরও জাম বাড়ে, আরও গাড়ি বাড়ে, আবার হচ্ছে কি ওটাকে 6 লেন করলে আরও লোক গাড়ি আনে, তো এর ফলে অবস্থার কোনো উন্নতি হয় না। তো ওই জন্য আমরা এখন অবস্থার উন্নতি করতে হবে। অন্তত 20% যাতায়াত ইয়েতে নিয়ে যেতে হবে, রেলে নিয়ে যেতে হবে অথবা নদীপথে নিয়ে যেতে হবে। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। একচেটিয়া ব্যবসা করতে সন্দ্বীপের সবচেয়ে প্রাচীন গাসোয়া আমির মোহাম্মদ ঘাট 17 বছর বন্ধ রেখেছিল সংঘবদ্ধ সিন্ডিকেট। 5 আগস্টের পর ঘাটটি আবার চালু হওয়ায় পারাপারে কমেছে ভোগান্তি। উত্তর সন্দ্বীপের লক্ষাধিক মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঘাটের বেহাল সংযোগ সড়ক দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। ভোগান্তির এ দৃশ্য সন্দ্বীপবাসীর নিত্যদিনের সঙ্গী। কোলে পিঠে করে রোগী পারাপারের এ দৃশ্য বাঁশবাড়িয়া ফেরিঘাটের। এই বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে ওপারের গাছুয়া আমির মোহাম্মদ ঘাটে যাতায়াত করা যায় স্পিডবোটে। 18 কিলোমিটারের নৌপথ পাড়ি দিতে সময় লাগে 15 মিনিট। সন্দ্বীপের দক্ষিণে গুপ্তছড়ায় আরেকটি ঘাট থাকলেও এই ঘাটটি এখন যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উত্তর সন্দ্বীপবাসীর কাছে।
একসময় এটিই ছিল সন্দ্বীপের অন্যতম ও বহুল ব্যবহৃত পারাপার ঘাট। গুটি কয়েক মুনাফাখোর সিন্ডিকেট গত 17 বছর ধরে গুপ্তছড়া ঘাটে যাত্রী বৃদ্ধির জন্য সংস্কারের নামে বন্ধ করে রাখা হয় এই আমির মোহাম্মদ ঘাটসহ সন্দ্বীপের আরও কয়েকটি ঘাট। গাছুয়া ঘাটে নতুন করে আবারও শুরু হয়েছে যাত্রী পারাপার। সন্দ্বীপের 40% মানুষের নদী পারাপারে কমেছে ভোগান্তি। কেন কাদা ছড়া লাগে না, এই একটা ইয়ে আছে। তারপর দিয়ে ওই ঘাটটার মানে এখন কাদা ছড়িয়ে অনেকটা কাদা ছড়িয়ে তারপর যাই ইয়েতে উঠতে হয়। গুপ্তছড়া ঘাট ওটা অনেক দূরে আমাদের জন্য, এই আমির ঘাটটা খুব কাছে। এদিক দিয়ে যদি আমরা লুটঘাট যদি একটু সুযোগ সুবিধা আপনার ভালো হয় তাহলে সাধারণ মানুষের জন্য ভালো হতো, আমাদের জন্য ভালো হতো। স্বৈরাচারী শাসনের সময় এখানে ন্যূনতম উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হয় নাই। ইভেন এই ঘাট নামের ইজারা কীভাবে আনছে সেটা আমরা জানি না। এখানে মানুষের অনেক ভোগান্তি দিয়েছে। 300 টাকার ভাড়া অনেকের থেকে 2000 টাকা 1000 টাকাও নিয়েছে। আমির মোহাম্মদ ঘাটে এসেই এই চর পাড়ে দিয়ে যাত্রীদের উঠতে হয় এই বেড়িবাঁধে। এটি গাছুয়া হয়ে উত্তর সন্দ্বীপে প্রবেশের একমাত্র পথ। শুষ্ক মৌসুমে বালির ঝড় উপেক্ষা করে চলাচল করা গেলেও বর্ষায় অযোগ্য হয়ে পড়ে সড়কটি। ঘাটের প্রতি নজর বৃদ্ধির পাশাপাশি এই মেঠো পথটি সংস্কারের দাবি জানান যাত্রীরা। নদীর বাটার শেষ প্রান্ত থেকে বেরি পর্যন্ত 2 কিলোমিটার পথ আমাদের জন্য অত্যন্ত ভোগান্তি। এই 2 কিলোমিটার রাস্তাতে শুষ্ক মৌসুমে আমরা তাও চলাফেরা করতে পারি, ধুলা হয় অনেক কষ্ট হয়, কিন্তু বর্ষাতে এটা প্রায় অসম্ভব। তো তার জন্য এই রাস্তাটা পাকা করা খুবই জরুরি দরকার। কষ্ট লাগাবার জন্য এই রাস্তাটা অতি শীঘ্রই পাকাকরণ করলে উপকৃত হবে এই অঞ্চলের মানুষগুলো। তবে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে ইউনিয়ন সড়কের অন্তর্ভুক্ত হয়নি এই পথ। তবে শীঘ্রই যাত্রীদের কথা মাথায় রেখে সংস্কারের উদ্যোগ নেবে প্রশাসন। এমনকি যাত্রীদের ভোগান্তি কমাতে ভাঙা সড়ক মেরামতে এরই মধ্যে শুরু হতে যাচ্ছে 1 কোটি টাকার প্রকল্প। জনগণের যাতায়াতের সুবিধার্থে আমরা যেটুকু কাজ করা যায়, সোলিং হোক আর এইচবিবি হোক বা সিসিকরণ হোক, আমরা যাতে জনগণ যেতে পারে সেটা আমরা পদক্ষেপ নেব। আর এই অংশটুকু 2.4 কিলোমিটার আমাদের ইতিমধ্যে টেন্ডারের প্রক্রিয়ায় আছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট কক্সবাজার, সৈকতের প্রতিটি পয়েন্টে মানুষের ভিড়। আরও জানবো, সহকর্মী এহসান আল কুতুবী যুক্ত হচ্ছেন এখন। এহসান, ছুটির দিনে সৈকতে পর্যটকদের ঘোরাঘুরির কি অবস্থা দেখতে পাচ্ছেন? সকাল থেকে সন্ধ্যা সারাদিন ব্যস্ত শহর কক্সবাজার। শহরের অলিগলি, সমুদ্র সৈকত সহ সব দর্শনীয় স্থানগুলোতে সারাদিন আমরা দেখেছি পর্যটকরা ভিড় করছে। পরিবার পরিজন বন্ধুবান্ধব সহ যারা কক্সবাজারে ঘুরতে এসেছেন তাদের ব্যস্ততা দেখেছে। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত। আমি এই মুহূর্তে কলাতলি পয়েন্টে আছি। এই কলাতলি পয়েন্ট থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত, যেহেতু সন্ধ্যা গণিয়ে আসছে, এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে পর্যটক সমুদ্র সৈকতে এখানে কিটকট চেয়ারে বসে তারা সৌন্দর্য উপভোগ করছেন। এই মুহূর্তের যে গোধূলি বেলার যে সৌন্দর্য আকাশের, সেই সৌন্দর্যটা কিটকট চেয়ারে বসে তারা সৌন্দর্য উপভোগ করছেন। এই মুহূর্তের যে গোধূলি বেলার যে সৌন্দর্য আকাশের, সেই সৌন্দর্যটা তারা অবলোকন করছেন এবং সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছেন। এর পাশাপাশি আমরা সারাদিন দেখেছি হিমছড়ি ঝর্ণা, হিমছড়ির যে উঁচু পাহাড় রয়েছে সেই পাহাড় সহ সবখানেই পর্যটকরা কিন্তু ঘুরে সুন্দর একটি সময় পার করছেন। আবার পাশাপাশি নতুন করে কক্সবাজারে যেসব পর্যটন স্পট তৈরি হচ্ছে, গড়ে উঠছে, বিশেষ করে মহেশখালীর আদিনাথ মন্দির তো আগের থেকেই আছেই এবং এর পাশাপাশি নতুন করে পর্যটন স্পট গড়ে উঠছে এবং পাশাপাশি আমাদের যে চকরিয়ার সাফারি পার্ক রয়েছে, সাফারি পার্কেও কিন্তু সারাদিন আজকে ছুটির দিন হিসাবে শুধু পর্যটক নয়, পাশাপাশি স্থানীয়রাও কিন্তু ভিড় জমে ওখানকার যে সৌন্দর্য এবং
এর পাশাপাশি মহেশখালীর কথা বললাম, টেকনাফ সহ আর মেরিন ড্রাইভের আমাদের যে দীর্ঘ মেরিন ড্রাইভ রয়েছে টেকনাফ পর্যন্ত, এই মেরিন ড্রাইভের এক পাশে সমুদ্র, এক পাশে যে পাহাড়, এই পাহাড় আর সমুদ্রের মাঝখানে যে মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভে ঘুরে কিন্তু পর্যটকরা এখানকার যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন। অনেক ধন্যবাদ ইহসান আপনাকে। সরোয়ার জামালের মনোনয়ন বাতিলের দাবিতে চট্টগ্রাম ১৩ সংসদীয় আসন আনোয়ারা কর্ণফুলী এলাকায় বিএনপির ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা ফের মশাল মিছিল ও বিক্ষোভ জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার বাদামতলী থেকে অনুষ্ঠিত হয়ে মশাল মিছিল ও বিক্ষোভে অংশ নেন স্বৈর শাসন আমলের মামলা, হামলা, জুলুম নির্যাতনের শিকার, ত্যাগী ও নির্যাতিত শত শত নেতাকর্মী। এ সময় বিক্ষোভকারীরা বলেন, দলের দুঃসময়ে ছিলেন বিদেশে, দলের সুসময়ে এসে অর্থের প্রভাবে ভাগিয়ে নিয়েছেন মনোনয়ন। তৃণমূল বিএনপি নেতাদের সঙ্গে তার কোনো দৃশ্যমান সম্পর্ক নেই বলে অভিযোগ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। মনোনয়ন বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। বেতন ভাতা পরিশোধ সহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম ইপিজেডের জেএমএস গার্মেন্টস শ্রমিকরা। বিকেলে নগরীর জামালখান এলাকায় আয়োজিত মানববন্ধনে শ্রমিক কর্মচারীরা অভিযোগ করেন, নানা অজুহাতে কারখানা কর্তৃপক্ষ বছরের পর বছর শ্রমিকদের বকেয়া আটকে রেখেছে। বেবজা ও ইপিজেড কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও এর সুরাহা হয়নি। এমন পরিস্থিতিতে ৪ ডিসেম্বরের মধ্যে পাওনার তালিকা ও পে স্লিপ প্রদান, ইপিজেড শ্রম আইনে পাওনা নির্ধারণ ও ১১ ডিসেম্বরের মধ্যে পাওনা পরিশোধের দাবি জানান তারা। দাবি না মানলে ১৩ ডিসেম্বর ইপিজেড বেবজা গেটে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে। মাহফিলের আগে আলোচনা সভায় বক্তারা দেশ ও জনগণের কল্যাণে খালেদা জিয়ার অবদান তুলে ধরেন। পরে তার দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের উদ্যোগে আয়োজনে সন্দ্বীপ উপজেলা এবং বাউরিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাসের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।